হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই এই দুঃখের ঘটনাটা কিন্তু শুনেছেন, অর্থাৎ কালকে রাতে এমন একটা ঘটনা ঘটে গেছে যা বলতে পারেন পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস আছে সেই রাজনৈতিক ইতিহাসে কোনোদিন কিন্তু এইরকম ঘটনা ঘটেনি। আর এই ঘটনা শুধুমাত্র মর্মান্তিকই নয়, এটা বাংলার রাজনীতির ইতিহাসে একটা খুব বাজে কালো দিন আপনারা বলতে পারেন। অর্থাৎ আজ পর্যন্ত যত রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে, যেখানে আমরা দেখেছি লোকাল যে রাজনৈতিক নেতা আছে তারা কিন্তু শহীদ হয়েছেন বা তাদের উপর আঘাত হানার চেষ্টা করা হয়েছে রুলিং পার্টির তরফ থেকে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকটাই বদল হয়েছে। এখন কিন্তু নেতাদের পাশাপাশি নেতার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে তাকেও কিন্তু টার্গেট করা হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, গতকাল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে, যেটা বাংলা রাজনীতির ইতিহাসে কিন্তু কোনোদিন ঘটেনি। এবং ডিটেলসে এই পুরো বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব এবং কেন এই আত্মসহায়ক চন্দ্রনাথ রায়কে হত্যা করা হলো সেই পুরো বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব। অর্থাৎ তিনি কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলি হয়েছে, না আরো অন্য কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই পুরো বিষয়গুলি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার পাশাপাশি চন্দ্রনাথ রায় কে, কেন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, এই সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো প্রথমে আসি এই ঘটনাটি কি ঘটেছে। অর্থাৎ যেখানে এই পুরো ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে এই ভয়াবহ অপরাধমূলক ঘটনাটি ঘটেছে এবং মধ্যগ্রামের দোহাইরিয়া এলাকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী ও ব্যক্তিগত সচিব PS চন্দ্রনাথ রায়কে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনার বিবরণ কি, প্রথমে আসে টার্গেট, যেখানে বারাসাতের দিকে যাওয়ার সময় চন্দ্রনাথ রায় যে স্করপিও গাড়িতে ছিলেন সেই গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় এবং হামলাকারীরা মোটর বাইকে চড়ে আসা দুষ্কৃতীরাই মূলত এই হামলাটি চালায়, যেখানে প্রায় 10 রাউন্ড গুলিও কিন্তু এই দুষ্কৃতী বাহিনীরা চালিয়েছিল। এবার আসি এই যে হামলাকারী দুষ্কৃতী, এরা সম্পূর্ণ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রায় 10 রাউন্ড গুলি চালায়। তার মধ্যে বেশ কয়েকটি গুলি চন্দ্রনাথ রায় বুকে, মাথায় ও পেটে লাগে এবং তার ড্রাইভারও কিন্তু সেই গুলির আঘাতে আহত হয় এবং গুলি লাগার সঙ্গে সঙ্গেই আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে চিকিৎসকরা কিন্তু মৃত ঘোষণা করেন এবং তার পাশাপাশি আহত গাড়ি চালককেও কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার চিকিৎসাও কিন্তু চলছে। তো বর্তমান পরিস্থিতি বা প্রতিক্রিয়া কি উঠে এসেছে, যেখানে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে ঘটনাস্থলে মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট থানার পুলিশ সঙ্গে সঙ্গেই পৌঁছায় এবং তদন্ত শুরু করে। আর শুভেন্দু অধিকারী এই যে খুন, এই খুনটিকে পরিকল্পিত খুন বলে অভিহিত করেছেন। এছাড়াও বর্তমান পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সেই দিকেও তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। আর এই পুরো ঘটনার জেরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য যে তৈরি হয়েছে এবং পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, এই হচ্ছে পুরো ঘটনাটা। এবং এই ঘটনার পরবর্তী যে পরিস্থিতি সেটা আমি আপনাদের কাছে আলোচনা করলাম। এছাড়াও এর পরবর্তীতে আমরা দেখব এই পুরো ঘটনাটার পেছনে ডিজির বক্তব্য এবং পুলিশের পদক্ষেপগুলি কি কি। তো প্রধানত এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি জানিয়েছে দোষীদের দ্রুত শনাক্ত করতে এবং গ্রেফতার করতে বিশেষ তদন্ত দল অর্থাৎ SIT গঠন করা হয়েছে, যেখানে পুলিশের প্রাথমিক তথ্যগুলি যেমন আছে এবং পুলিশের তরফ থেকে যে সমস্ত প্রাথমিক তথ্যগুলো পেশ করা হয়েছে তার মধ্যে আছে, অর্থাৎ পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী আততায়ীরা একটি নীল রঙের গাড়িতে করে এসেছিল এবং ঘটনার কয়েক ঘন্টা আগে থেকেই এলাকাটিকে তারা রেকি বা নজরদারি চালিয়েছিল এবং রাজনৈতিক ও ব্যক্তিগত দিক থেকে ডিজির বক্তব্য অনুযায়ী পুলিশ খুনের মোটিভ বা কারণ খতিয়ে দেখছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা আছে সেই বিষয়গুলিকে পুলিশ কিন্তু তদন্ত করছে। এরপর আসি সিসিটিভি ফুটেজ, যেখানে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে সমস্ত যে সিসিটিভি ফুটেজ আছে সেইগুলিকে সংগ্রহ করেছে এবং যে গাড়িতে করে আততায়ীরা এসেছিল বা দুষ্কৃতীরা এসেছিল সেই গাড়ির গতিবিধি ট্র্যাক করারও কিন্তু চেষ্টা করছে পুলিশের। তো এই তো হচ্ছে পুলিশ এবং ডিজির বিষয়গুলি অর্থাৎ তদন্তের বিষয়গুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আসি এই চন্দ্রনাথ রথ কে। অর্থাৎ চন্দ্রনাথ রথ হচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একজন অত্যন্ত বিশ্বস্ত সহযোগী এবং ব্যক্তিগত সহকারী অর্থাৎ PA। এছাড়াও চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন এবং পূর্বে ভারতীয় বিমান বাহিনীতে
প্রায় 2 দশক তিনি কাজ করেছেন। আর বর্তমানে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর মে মাসের শুরুতে তাকে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে গুলি করে কিন্তু হত্যা করা হয়। এছাড়াও এই চন্দ্রনাথ রথ প্রায় 18 বছর ভারতীয় বিমান বাহিনীতে কাজ করার পর স্বেচ্ছায় অবসর নিয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান। এবং তার রাজনৈতিক পরিচয় কি, তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলে কাজ না করলেও যেহেতু তিনি শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তার অন্যতম প্রধান সাংগঠনিক কৌশলী ও লজিস্টিক্স ম্যানেজার হিসেবে কাজ করতেন, অর্থাৎ তিনি পিএ হিসেবে কাজ করতেন এবং অনেকে তাকে শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবেও তিনি কিন্তু পরিচিত। এছাড়াও পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর যে দল বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী হিসাবে তিনি কিন্তু যুক্ত ছিলেন এবং তার পাশাপাশি অর্থাৎ এই চন্দ্রনাথ রায়ের মাও কিন্তু বিজেপির ভারতীয় জনতা পার্টির সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। তো এই তো হচ্ছে চন্দ্রনাথ রায় সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এর পরবর্তী দেখবো যে এই যে হত্যা করা হয়েছে এই হত্যার ঘটনা মানুষকে কিন্তু পুরনো যে ভয় সেই ভয়টা মনে করে দিচ্ছে। অর্থাৎ বাংলার রাজনীতিতে এই যে রাজনৈতিক হিংসা এটা কিন্তু নতুন কিছু নয়। আমরা এর আগে দেখেছি, বহুবার দেখেছি, যখন ইলেকশন চলে সেই ইলেকশনের আগে এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের রাজনৈতিক হিংসা কিন্তু দেখা যায়, যেখানে বহু মানুষ কিন্তু মারা যায়। অর্থাৎ খুন থেকে শুরু করে রেপ, তার পাশাপাশি বিভিন্ন রকম শারীরিক অত্যাচার বিভিন্ন মানুষের উপর, বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনাও কিন্তু ঘটে। কিন্তু 2026-এর যে ভোট হয়ে গেল এবং তার যে ফল বেরিয়ে গেল, এই ভোটের আগে আমরা কিন্তু মনে করেছিলাম যে হয়তো এবছর আর কোন রকম এই ধরনের রাজনৈতিক হিংসা দেখা যাবে না, কিন্তু আমরা সেটা দেখতেও পাইনি। ভোটের দিন থেকে শুরু করে ভোট হবার আগের দিন পর্যন্ত আমরা কোন রকম রাজনৈতিক হিংসা দেখতে পাইনি, কিন্তু তারপর অর্থাৎ রেজাল্ট বেরিয়ে যাবার পর আমরা কিন্তু রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছি, যেখানে দিকে দিকে বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যে পার্টি অফিস সেই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপর যে অত্যাচার, আমরা বিরোধী থেকে ক্ষমতাশালী যে প্রধান দল তাদের কর্মীদের মৃত্যুও কিন্তু দেখেছি। এবং সব থেকে যে ঘটনাটা বাংলা রাজনৈতিক ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা, সেটা হচ্ছে বাংলার প্রধান একটি রাজনৈতিক দলের প্রধান নেতার যে পিএ তাকে গুলি করে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনা ঘটার ফলে আমাদের মনে যে পুরনো ভয় সেই পুরনো ভয় কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ বাংলা রাজনীতিতে রাজনৈতিক হিংসা কিন্তু নতুন কিছু নয়, যেখানে 70 দশক থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, ভোট পরবর্তী সংঘর্ষ, তার পাশাপাশি গ্রামীণ আধিপত্য, এই সব বিষয়ে কিন্তু সব সময় রাজনৈতিক ক্ষমতা আর স্থানীয় নিয়ন্ত্রণের সঙ্গে হিংসার সম্পর্ক কিন্তু থেকেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 2026 সালের বাংলাতেও কি সেই একই রাজনীতি চলছে, নাকি এটি শুধুমাত্র স্থানীয় অপরাধ চক্রের কাজ যাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এখনো তদন্তের মধ্যেই রয়েছে এবং বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনও কিন্তু কঠোর হাতে এই সমস্ত বিষয়গুলির উপর নজর দিচ্ছে এবং তাদের মতন করে তদন্ত করছে। তো এই হলো সামগ্রিক চিত্র। এবার আসি এই পুরো ঘটনাগুলি প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জন্য, অর্থাৎ এখন বর্তমান প্রশাসনের সামনে যে তিনটে বড় চ্যালেঞ্জ রয়েছে সেইগুলি কি? দ্রুত তদন্ত তৈরি না হলে রাজনৈতিক অবিশ্বাস বাড়বে, অর্থাৎ যদি এই ঘটনার দ্রুত তদন্ত না হয় সেক্ষেত্রে বিভিন্ন মহলে সরকারের প্রতি বা প্রশাসনের প্রতি অবিশ্বাস বাড়বে বা রাজনৈতিক অবিশ্বাস গড়ে উঠবে। তার পাশাপাশি সেকেন্ড হচ্ছে নিরপেক্ষতা প্রমাণ করার ঘটনা সরাসরি বিরোধী নেতার ঘনিষ্ঠ ব্যক্তিকে ঘিরে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা জাগবে যে যদি বিরোধী দলনেতার বা প্রধান যে সরকার নির্বাচিত হয়েছে সেই দলের যে প্রধান লিডার, সেই লিডারের যে পিএ সেই যদি সুরক্ষিত না থাকে তাহলে আম পাবলিক কিভাবে সুরক্ষিত থাকবে, এই রকম ভাবে কিন্তু একটি অবিশ্বাসও কিন্তু গড়ে উঠবে। আর 3 নম্বর হচ্ছে যেহেতু একটি রাজনৈতিক দলের প্রধান যে লিডার তার পিএ কে হত্যা করা হয়েছে, তার ফলে এটিকে কেন্দ্র করে সমাজের মধ্যে উত্তেজনাও কিন্তু বাড়বে এবং সেই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করাটাও কিন্তু বর্তমান প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও আমরা গতকালই দেখেছি যে হাসপাতালে চন্দ্রনাথ রথকে ভর্তি করা হয়েছিল চিকিৎসার জন্য, তার বাইরেও কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শনও কিন্তু করা হয়েছে। এবার আসি, যদি এই তিনটে বড় যে চ্যালেঞ্জ আছে এইগুলোকে যদি প্রশাসন নিয়ন্ত্রণ না করতে পারে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা দ্রুত বড় সংঘর্ষে কিন্তু পরিণত হতে পারে। অর্থাৎ এই যে পুরো ঘটনাটা
ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কিন্তু বাংলা রাজনীতিতে আগে কোনোদিন ঘটেনি, যেখানে কিছু দুষ্কৃতীকে টাকা দিয়ে একজন বড় নেতার পিএকে গুলি করে খুন করার ঘটনাও কিন্তু বাংলা রাজনীতিতে এর আগে ঘটেনি। কিন্তু এই ঘটনা আগে আমরা দেখতে পেতাম ইউপি থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে এই ধরনের রাজনীতি কিন্তু দেখা যেত। আর সেটাই বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গেও এই ধরনের রাজনীতিও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখনই যদি এই পুরো বিষয়টাকে কন্ট্রোল না করা যায়, সেক্ষেত্রে এই ঘটনা কিন্তু সামনের দিনে আরো ভয়াবহ রূপ নিতে পারে। এছাড়াও রাজ্য পুলিশের যে ডিজি আছে তিনি বলেছেন খুব শীঘ্রই এই দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হবে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তিও দেওয়া হবে, এবং তার জন্য পুরো ঘটনার যে তদন্ত, সেই তদন্ত দায়ভার কিন্তু সিআইডি কে দেওয়া হয়েছে। এছাড়াও বিরোধী দলের তরফ থেকেও বলা হয়েছে যে সিআইডি নয়, এই পুরো ঘটনা যাতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে সিবিআই যাতে তদন্ত করে, সেই বার্তাও কিন্তু বিরোধী দলের তরফ থেকেও দেওয়া হয়েছে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। বাদবাকি সময়ে এই ঘটনার কি আপডেট আসছে সেইগুলিও আপনাদের কাছে, অর্থাৎ সেই কারেন্ট সিচুয়েশন গুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তীকালে। এবং সেই সমস্ত ভিডিওর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।